হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। পেয়ারা গাছে লাগে পেয়ারা পেয়ারা, আমের গাছে থাকে শুধু আম আম, কবরগুলোতে থাকে তাবার মুদ্রা তাবার মুদ্রা, আমার প্রিয় মুদ্রা তাবার মুদ্রা। আমার নাম হলো নাটা ভূত, আমার প্রিয় বন্ধু বেড়াল ভূত। গ্রামে অনেক আওয়াজ শোনা যায়। উড়ে গিয়ে দেখলো যে গ্রামে বিয়ে হচ্ছে। মঙ্গলসূত্র বাঁধার সাথে সাথে বর আর বউয়ের উপরে ভূত চেপে বসে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এই হাত দিয়ে 100টার উপরে বিয়ে করিয়েছি, কিন্তু এই ভূতেদের বিয়ে বাবা আমি প্রথমবার শুনছি। আপনি এই গ্রামের নয়, তাই আপনার এইসব বিচিত্র মনে হচ্ছে, কিন্তু ভাগ্যবিহার গ্রামের জন্য এটা স্বাভাবিক। আমার ভূতের বিয়ে করানোর নেই, আমি তো বাবা পালাই। আর ওখান থেকে পালিয়ে যায়। বউ আর বরের উপরে ভূতের ছায়া। এটা শুনে গ্রাম প্রধান মণ্ডপে পৌঁছায়। বউয়ের বাবাকে খুবই উল্টোপাল্টা বলে। এই সব তোমার জেদের জন্যই হচ্ছে, আমাদের ভালো লাগুক কিংবা না লাগুক, তবু আমরা পিশাচ ভোজের নিয়মটা মেনে আসছি। তো তুমি অনেক নাস্তিক, তুমি পিশাচদের ভোজ খাইয়ে সন্তুষ্ট করনি, তাই ভূতেরা ছেলে মেয়েকে আবাহন করলো। আমি সব বুঝেছি, আমার ছেলে মেয়েকে ছেড়ে দাও, আমি ভূতেদের ভোজ করানোর পরের মুহূর্তেতেই বিয়ে দেব। তুমি যে ভুলটা করেছো তার সমাধানের জন্য আমাদের 10 গুণ বেশি ভূত চাই, না হলে তোমার মেয়ে রক্ত বমি করে মরবে, সাবধান। এতটুকু বলে ভূত ওদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। এসব নাটা ভূত অদৃশ্য রূপে দেখছিল। কি ভূতেদের ভোজ? এর মানেটা কি? ভূতেদের ভোজ কেন দিতে হবে? এটা তো খুবই আশ্চর্যজনক। এই ভূতেদের ব্যাপারে জেনেই এই গ্রামটাকে ছেড়ে যাব। ও উড়ে গিয়ে একটা গাছে চড়ে গেল। পরের দিন বউয়ের বাবা বাজনার সাথে বউয়ের হবু শাশুড়ির মাথার উপর আটা দিয়ে তৈরি করা বরের পুতুল, বরের হবু শাশুড়ির মাথায় 3টে ঘোড়া দুধ দিয়ে জুলুস করে কবরস্থানে গিয়ে একটা দম্পতির কবরে আটার পুতুলটা রেখে তার উপরে দুধ ঢালছে। পুতুলটা গলে যাওয়া অব্দি দুধ ঢেলে যেতে হয়। যখন আটার পুতুলটা পুরোপুরি গলে যায় তখন সবাই কবরস্থান ছেড়ে চলে যায়। এই সব গাছের উপরে বসে নাটা ভূত দেখছিল। অন্ধকার হয়ে এলো। মধ্যরাত্রে সারা গ্রাম নিস্তব্ধ। জোড়া সমাধির মধ্যে থেকে 2টো প্রেতাত্মা হামাগুড়ি দিয়ে এসে সকালে যে দুধটা ঢালা হয়েছিল আর আটাটাকে জিভ দিয়ে চাটছিল। নাটা ভূত গাছ থেকে নেমে এলো আর ওদের সামনে এলো। দুধের দাঁত পড়ে থাকা ভূত, কে তুমি? এই গ্রামের লোকেদেরকে তুমি এমন কষ্ট দিচ্ছ কেন? কি তুমি দূর করবে, সমাধান করবে? চলে যাও। চুপচাপ নিজের কাজ দেখ, নাটা পকড়ি এখান থেকে যা। এতটুকু বলে 2টো ভূত নিজের নিজের কবরের মধ্যে ঢুকে যায়। আমি নাটা পকড়ি এত বড় জিনিস বলে দিলে? দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এটা বলে রেগে গিয়ে সমাধির ভিতরে ঢুকে ওদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু ওদেরকে পাওয়া যায় না। পরের দিন হবু বর আর বউ নিজের মা বাবার সাথে এসে কবরে যখন দেখে আটা আর দুধ হলুদ রঙে বদলে গেছিল। হ্যাঁ, এইটা হলুদ হয়ে গেছে, তার মানে বিয়ের জন্য অনুমতি দিয়েছেন, চলো বিয়েটা করানো হোক। ওরা খুশি হয়ে ফেরত চলে যায়। ও, দুধ হলুদ হয়ে গেল, তার মানে পিশাচরা অনুমতি দিচ্ছে বিয়ের, আর এখন বিয়ে করানো যাবে। এর পেছনের যে গল্পটা ওটা কে বলবে? আমাকে তো কেউ দেখতে পাবে না, এখন কি করি? অন্ধকার হওয়া অবধি অপেক্ষা করে। 2 ভূত কবরস্থান থেকে বেরিয়ে আসে। গ্রামে রাত্রিবেলা বৈদ্যুতিক মেরুর থেকে উল্টো ঝুলে গিয়ে
এই কান্নাকাটি করছো কেন? যেন কেউ মরে গেছে, গ্রামের লোকেদের শান্তিতে থাকতে দেবে না। কি হয়েছে তোমাদের? তোমার তাতে কি? এই গ্রামের লোকেরা আমাদের সাথে যা অন্যায় করেছে তুমি কি জানো? আরে বললে তো জানতে পারবো তো। জেনে কি করবে? দূর করে দেবে না সমাধান করবে? আরে মূর্খের দল, আরে বললে তো জানবো, সেটা দূর করে দেব না সমাধান করব। এই টিঙ্গু, এত ছোট হয়ে আমাদের সাথে কথা বলাই অনেক বড় ব্যাপার। তোমার আমাদের সমস্যার সমাধান বার করার দরকার নেই, যাও। এটা বলে দুজন প্রেতাত্মা শ্মশানের দিকে উড়ে চলে যায়। নাটা পকড়ে টিঙ্গু বলে আমাকে উপহাস করবে? দাঁড়াও, আমি তোমাদের নালিশ কাকির কাছে করব। রেগে মেগে ফুর করে উড়ে যায় আর মহুয়া গিয়ে কাকিকে সবকিছু জানায়। চলো কাকি, ওদের শিক্ষা দিয়ে আমার বিশেষত্ব বলো যে নাটা ভূত অনেকই কাজের হয়। এটা আবার কি? তুমি তোমার মন্ত্র শক্তি দিয়ে ওদের বন্দি বানিয়ে 4টে থাপ্পড় মারতে, তাহলে তোমার শক্তি দেখা যেত। আমি এসে ওদের ধরলে আমার মহানতা দেখা যাবে। ধরতে পারতাম, কিন্তু ওদের দেখে মনে হচ্ছিল ওরা খুব ভালো প্রেতাত্মা, তাই আমি নিজের জোর তাদের উপরে দেখাইনি। কাকিকে তেল মেরে বুঝিয়ে নেয়। কাকি রাজি হলো আর নাটা ভূতের উপরে বসে ওই গ্রামে চলে গেল। ওইখানে পৌঁছে গ্রাম প্রধানের সাথে দেখা করে ওই গ্রামের সমস্যার বিষয়ে সবকিছু জানে। কাকি, আমাদের গ্রামের সমস্যার সমাধানের জন্য আপনার মতন অনেক তান্ত্রিকদেরকে আমরা ডাকলাম, কিন্তু সেই ভূতেদেরকে কেউ ধরতে পারলো না। তাদের জন্য আমাদের গ্রামের ভালো হচ্ছে না। আমাদের গ্রামকে ভুতুড়ে গ্রাম বলে কেউ আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে বিয়ে করতে চায় না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আজ রাতে আমি ওদের খবর নিচ্ছি। এতটুকু বলে মধ্যরাত অবধি কবরস্থানে অপেক্ষা করে। ওরা কবর থেকে বাইরে বেরিয়ে গ্রামের মাঝখানে বৈদ্যুতিক মেরুর থেকে উল্টো ঝুলে কাঁদছে। বলো, তোমরা এই গ্রামে কেন তাণ্ডব করছো? তোমাকে কেন বলবো? যাও, নিজের কাজ করো, যাও। আমাদের এইখানে কাঁদতে দাও, তুমি যাও বুড়ি। এতটুকু বলে ওরা উড়ে যায় আর কবরের মধ্যে ঢুকে যায়। কবরস্থানে গিয়ে কাকি মন্ত্র পড়ে, গাবরা জামান জো, বাইরে বেরো, না হলে তোমাদের দুজনকে ভস্ম করে উপরের লোকে পাঠিয়ে দেব। এরম ভাবে জোরে বলাতেও তারা বাইরে বেরোলো না। কাকি তার মন্ত্র দণ্ড দিয়ে কবরের উপরে প্রহার করতেই যাচ্ছিল, যখন মন্ত্রদণ্ড সমাধির উপরে ছুটেই দূরে গিয়ে পড়ে যায়। বেতাল মন্ত্র ছড়িয়ে অবরোধ করা হলো। এরা কে? আমার শক্তিও এদেরকে ছুতে পারছে না। নাটাভূত দৌড়ে গিয়ে মন্ত্রদণ্ডটা নিয়ে এসে কাকিকে দিয়ে দেয়। একই কাকি, তুমিও তাদেরকে ধরতে পারছো না? যেই সমাধিতে ওরা লুকিয়ে আছে ওটার কোনো মহিমা আছে না তা? এটা ওই ভূতেদের মহিমা নয়। চল, কালকে এই ভূতেদের খবর নেব। এমন বলে পরের দিন গ্রামের প্রধানের বাড়ি গিয়ে এই ভূতগুলোকে সব কথা জানার চেষ্টা করে। এই গ্রামে বিয়ে করার জন্যে ছেলের মা, মেয়ের মা সব ব্যান্ড বাজা নিয়ে একটা আটার পুতুল বানিয়ে আর আটাটাকে গলিয়ে থাকা দুধ নিয়ে গিয়ে আটার পুতুলগুলো তাদের কবরের উপরে রেখে সেই পুতুলটাকে দুধ দিয়ে স্নান করায়, আর সেইটা গলে যাওয়ার পরে ফিরে আসে। সেই পিশাচরা রাত্রে কবর থেকে বাইরে এসে সেই আটা আর দুধ খাওয়ার পরে ওটাই পিশাচদের ভোজ বলা হয়। যদি তারা এই ভোজটাকে স্বীকার করে তাহলে দুধটা পরের দিন হলুদ রূপে পরিণত হয়, যার মানে হলো ওরা বিয়ের জন্য অনুমতি দিয়ে দিয়েছে। আর দুধ লাল হয়ে গেলে বিয়ের জন্য মানা। দুধ লাল হওয়ার পরেও যদি কেউ বিয়ে করিয়ে দেয় তো সেই জোড়াদের বিয়ে করিয়ে থাকা বাবা মাদেরকে তারা শাস্তি দেয়। এমন কেন? ওদের মা বাবাকে কেন মারবে? যদি দুধ লাল হয়ে যায় তার মানে জোড়ারা বিয়ে করতে চায় না, কিন্তু ঘরের বড়রা তাদেরকে বিয়ে করার জন্য জোর করে, তাই ওদের বাবা মাকে আবাহন করে শাস্তি দেয়। ও, ওদের নিজেদের লোক কোথায়? তাদের পরিবারের দুজন মরে গিয়ে গ্রামের লোকেদেরকে প্রেতাত্মা হয়ে বিরক্ত করে মারছে। ওদের পরিবারকে গ্রামের লোকেরা উল্টো পাল্টা বলতো, তাই ওদের পরিবার কাউকে কিছু না বলে এই গ্রাম ছেড়ে চলে যায়। আপনি তো শুধু অর্ধেক গল্পটাই জানেন। ঠিক আছে, আমি পুরোটা জেনে নেব।
আপনাদের গ্রামকে তাদের থেকে মুক্তি পাওয়াবো। এমন বলে সারা রাত কবরস্থানে অপেক্ষা করলো, কিন্তু ভূতরা কবর থেকে বেরোলো না। এটা আবার কি? 25 বছর ধরে যে রেওয়াজটা চলে আসছে সেটা না মেনে পিশাচের ভোজ না দিয়ে বিয়ে কেন করাচ্ছে? তাই তো বৌদি, ওই পিশাচগুলো এবার এদের ছাড়বে না। চলো দেখবো রাত্রে পিশাচেদের পঞ্চায়েত হবে। মন্ত্র কাকের থেকে বেঁচে সমাধি ছেড়ে বাইরে না বেরোনো ভূতেদেরকে বাইরে বার করানোর জন্য একটা বিয়ে দেওয়ার নাটক করে কাকি। ঠিক বিয়েটা হওয়ার সময় দুজন প্রেতাত্মা বর বউয়ের মধ্যে ঢুকে যায়। তোমাদের এত সাহস, আমাদের অনুমতি ছাড়া বিয়ে দিচ্ছ? আগে থেকে কাকি মণ্ডপের চারিদিকে জ্বালা রক্ষা লাগিয়ে ঠিক বর আর বউয়ের মধ্যে ভূতের প্রবেশ করার আগে জ্বালা রক্ষাকে জ্বালায়। দুজন প্রেতাত্মা তার মধ্যে বন্দী হয়ে যায়। আমাদেরকে বন্দী বানাচ্ছ? রক্ষাটা বার করো, না হলে জোড়াকে আমরা মেরে ফেলবো যাদেরকে আমরা আহ্বান করেছি। আমার থাকতে এমন হবে না, চাইলে চেষ্টা করো। এই কথাগুলো শুনে ভূতেরা রেগে যায়। পাশে থাকা প্রদীপটাকে বার করার চেষ্টা করে, কিন্তু ছুঁতে পারে না। তোমরা কি ভাবছো জ্বালা রক্ষা কি এমন তেমন জিনিস? সোজা এই জিনিসগুলো ছেড়ে এই বোতলের ভিতরে এসে যাও, না হলে হাওয়ায় মিলিয়ে দেব। দুজন ভূত মন্ত্র কাকির শক্তির সামনে নতমস্তক হয়ে গেল। বিবাহিত জোড়াকে ছেড়ে দিয়ে কাঁচের বোতলের মধ্যে ঢুকে যায়। গ্রাম প্রধান, চলো শ্মশান ঘাটে যাই, এদের সব সময়ের জন্য নষ্ট করে দিতে হবে। গ্রামের সব লোকেরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে থেকো। এইটা শুনে সব গ্রামবাসীরা নিজেদের বাড়ি চলে যায়। মন্ত্র জানা কাকি কাঁচের বোতলটা নিয়ে শ্মশান ঘাটের দিকে যায়। তাদের পিছনে গ্রামের প্রধান যায়। নাটাভূত অদৃশ্য রূপে হাঁটছিল। কাকি, আমরা ভালোই করছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ভালো তান্ত্রিকা, আমাদের ছেড়ে দাও। হ্যাঁ কাকি, জোর করে হয়ে থাকা বিয়েদেরকে আটকে দিয়ে আমরা শুধু ভালোবাসা করে থাকা বিয়ে করাই, আমাদের ছেড়ে দাও। নাটাভূত, তুমি মহুয়া গে আমার ঘর থেকে ঝুমড়ির বাক্সটা নিয়ে এসো, আর বেড়াল ভূতকেও নিজের সাথে এনো। হ্যাঁ কাকি, চট করে গিয়ে ফিরে আসছি। নাটাভূত উড়ে চলে যায়। কার সঙ্গে কথা বলছো কাকি? নাটাভূতের সাথে, তাকে তুমি দেখতে পারবে না। ওই দুজন প্রেতাত্মা কাকিকে বিনতি করছে। তোমরা কে? তোমাদের গল্পটা কি? ঠিক 25 বছর আগের ঘটা ঘটনা, তার জন্য আমরা এমন প্রেতাত্মায় বদলে গেছি। আমার নাম সুধা রানী, আমরা এই গ্রামেই থাকতাম। আমার বাবা বিমল রাও আর বিকাশ বাবু ছোটবেলার বন্ধু ছিল। এরা আশেপাশে বাড়ি বানালো, বিয়েও করে ফেললো। আমাদের দুই পরিবারের মধ্যে আত্মীয়তা ছিল না, তাও আমরা আত্মীয়ের মতন ডাকতাম। আমার মা অরুণা। বিয়ের 5 বছর পর আমার জন্ম হয়, তাই আমাকে খুব আদরে মানুষ করে। বিকাশ মামার বউ কুমারী মামি, ওদের দুটো বাচ্চা মাধব আর আনন্দী। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমার মাধব জামাইবাবুকে খুব পছন্দ ছিল, আমিও জামাইবাবুর প্রাণ ছিলাম। বিকাশ মামা ব্যাপারে ভালো করার কারণে বিকাশ মামার সম্পত্তি টাকা পয়সা অনেক বেড়ে গেল। আমার মা এতে ঈর্ষা করত, প্রত্যেকটা জিনিসে ওদের সমান হতে চাইতো। আমার বাবাকে কথা শোনাতো, ওরা দিনের পর দিন লাখপতি হয়ে যাচ্ছে, আর তুমি শুধু মাসে বেতন এনে কষ্ট দিচ্ছ। বন্ধু থেকে কিছু শেখো। দুই পরিবারের মধ্যে স্নেহ আর প্রেম কমে গেল। দেখানোর জন্য একে অপরকে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকতাম, কিন্তু আমার মা আর কুমারী মামি এক দুজনকে ঈর্ষা করত। বাবা আর বিকাশ মামার মধ্যেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। একদিন পাশের শহর থেকে আনন্দীকে দেখার জন্য বিয়ের প্রস্তাব এলো, কিন্তু আমার মা ওদের কানে ভাঙন ধরিয়ে দিল, আর এই সম্বন্ধ আমার জন্য নিয়ে আসলো। দেখুন, ওদের মতন আমরা ধনবান নই, ওদের মতন আমরা অবৈধ রূপে টাকা কামাই না, আমরা খুব খাঁটি। আমার মেয়ে সোনার পুতুলের মতন, ওদের মেয়ে তো কাগের মতন কালো। ওদের মতন আমরা যৌতুক দিতে পারবো না, কিন্তু আমাদের একমাত্র মেয়ে, এই ক্ষেত বাড়ি সব জামাইয়েরই হবে। আমি অনেক বিনতি করলাম, আমি বললাম মাধব জামাইবাবুকে আমি খুব পছন্দ করি। ওরা আমার একটা কথা শুনলো না। এই কথা আমি গ্রাম প্রধানকেও জানালাম, তাকে বিনতি করলাম যে মাধব জামাইবাবুর সাথে বিয়ে দিতে, কিন্তু মা, এইটা আপনার বাড়ির সমস্যা, এতে গ্রামবাসীরা কিংবা আমি কিছু করতে পারবো না। আমার মা আমাকে ধমকি দিয়ে কল্যাণের সাথে বিয়ে করিয়ে দিল। আমি যদি না বলি ওরা মরে যাবে। আমিও নিজের ঘরে অনেক কথা বললাম, তবু আমার মা বিয়ের জন্য রাজি হলো না। তুমি ওই বাড়ির জামাই হতে লজ্জা পাও না, যারা তোমার বোনের প্রস্তাব ভেঙে দিয়েছে? আমার মা খুব খুশি ছিল যে বিয়ের পরে প্রথমবার জামাই গৃহপ্রবেশ করবে। জামাই, বলো তো তুমি কি খেতে ভালোবাসো?
রাগির আটা নোনতে খুব ভালো লাগে শাশুড়ি মা। রাগী ছিল, কিন্তু রাগীর আটা ছিল না। আমার মা লজ্জা ছেড়ে কুমারী মামির বাড়ি আটা চাইতে গেল। সময় সাহায্য করলাম, এই নাও রাগীর আটার বদলে 1 কিলো মক্কার আটা নিয়ে নাও, হিসাব বরাবর। ঠিক আছে ঠিক আছে, আগে গিয়ে জামাইটার জন্য একটু নোনতা কিছু বানাই। আমিও আমার ছেলের জন্য মুরগি আর বড়া বানাচ্ছি। তাড়াতাড়ি আটা নিয়ে এসে জামাইয়ের জন্য নোনতা বানাতে শুরু করলো। কত বড় কথা, ছেলের জন্য চিকেন বানাচ্ছে, বড় বড় কথা শোনালো। মা খাবারটা না চেখে আমাকে আর জামাইকে নোনতা খেতে দিয়ে দিল। শাশুড়ি মা, নোনতার সঙ্গে আমার দুধও দরকার। আমি দেখতে চাই শ্বশুর মশাই কি করে খায়। ভর দুপুরে ঘরে দুধ ছিল না, বাড়ি গিয়ে দুধ আনার সময়ও ছিল না। কারণ খাবার জন্য থালার সামনে মেয়ে আর জামাই বসে, অন্য রাস্তা না পেয়ে আবার কুমারী মামির বাড়ি গিয়ে দুধ চাই। বৌদি, সন্ধেবেলায় ঘটি ভরে দুধ তোমাকে ফেরত দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিও। আমার ছেলের রাত্রে শোয়ার আগে দুধ খাওয়ার অভ্যেস আছে। আমি আর আমার বর ওই ঘটির থেকে নোনতা ডুবিয়ে ডুবিয়ে খেয়ে শুয়ে পড়লাম। আমার বরের নোনতা খুব ভালোবাসে, আর টুকরো না ছেড়ে পুরোটা খেয়ে নিল। ঘটিতে দেখলাম দুধ তেমনটাই পড়ে আছে, ভরা। নোনতা দুধকে চুষে না, রুটি হলে পুরো দুধটাই শুষে নিত। আমাকে তো দুধটা আবার ফেরত দিতে হবে, এর মধ্যে বেশি হলে 3 চামচ কমেছে। তারপরে মা ওই ঘটিতে জল ভরলো আর কুমারী মামিকে গিয়ে দিয়ে আসলো। আমি এর ব্যাপারে জানতাম না। প্রত্যেকবারের মতন আমি শোয়ার আগে 1 লোটা দুধ খেয়ে শুয়ে পড়লাম। সকাল হতেই সেই ঘরে সুধারানী আর কল্যাণের মৃত্যু হয়ে যায়, আর আমি নিজের ঘরে মরে যাই। ব্যাপারটা হলো এইটা, যখন আমার বাবা বিকাশ মশাই ব্যবসায়ের জন্য কাবুলে গেছিলেন, সেইখানে উনি একটা ফকিরকে পেট ভরে খাবার খাওয়ায়, আর সেই ফকির ওনাকে একটা মহিমাবান গোলাপ ফুল দেয়। এইটা একটা পাথরে থাকা গোলাপ, যেটা পাহাড়ের মাঝখানে ওঠে, বছরে শুধু একবারই ওঠে। এইটাকে নিজের ঘরে যেখানে আটা ডাল আনাজ রাখো, সেই বাক্সতে রেখো, যেখানে পয়সা লুকিয়ে রাখো। তোমার ঘরে আনাজ কম পড়বে না, তোমার সম্পত্তি বাড়তেই থাকবে। এইটা আমাকে তৃপ্ত করার পুরস্কার, কিন্তু সাবধানে থাকবে, এই গোলাপ কিন্তু বিষাক্ত হয়। ফকিরের দাওয়া দিয়ে থাকা সেই গোলাপের পাপড়ি আমাদের আলমারিতে, গম ঘরে, আটা রেখে থাকা বাক্সয়ে যেদিন থেকে আমার বাবা রাখলো, সেদিন থেকে বাবার সঙ্গে ভালোই হচ্ছিল। উনি অনেক সম্পত্তি অর্জন করলেন। সেদিন আমার মায়ের দিয়ে থাকা রাগীর আটাতে সেই ফুলের পাপড়ি মিশে যায়, তো আটা বিষাক্ত হয়ে যায়। সেই নোনতেটাকে দুধের মধ্যে ডোবানোর কারণে দুধও বিষাক্ত হয়। সুধার কল্যাণ যারা বিষাক্ত আটা খেয়েছিল, আমি সেই দুধ খেলাম আর মারা গেলাম। বড়দের অহংকারে আমাদের প্রেম অর্ধেক থেকে গেল। একে অপরের প্রেমের কারণে আমরা প্রেতাত্মা হয়ে গেলাম। আমাদের মতন অন্য কারোর সঙ্গে না হোক, তাই প্রধানের স্বপ্নতে গিয়ে আমাদের মৃত্যু যে আটা খেয়ে আর যেই দুধ খেয়ে হয়েছিল, সেই আটা আর দুধ বর কনের বাবা মা আমাদেরকে ভোজ রূপে রেখে দিয়ে আমাদের অনুমতিনি কেমন নিয়ম বানালাম। হয়ে থাকা বর কনেকে দেখে তাদের বিয়ে পছন্দ নাকি ওদের মন পড়ে বুঝতাম। এইটাই হয়েছিল কাকি। তোমাদের সমাধির এই শক্তি কোথা থেকে পেল? আমার বেতাল ডান্ডার সামনা করার শক্তি এই সমাধি কোথা থেকে পেল? আমাদের মৃত্যুর পরে আমাদের বাবা মা বুঝে গেছিল আমাদের মৃত্যুর কারণ হলো সেই গোলাপ। একি, আমার আটায় পাষাণ ফুল মেলানো ছিল, তাই ওর মেয়ে আর জামাই মরে গেল। এই কথাটা জানলে গ্রাম প্রধান ফাঁসিতে লটকে আমাদের মেরে ফেলবে। সে ফুলের সব পাপড়ি নিয়ে এসো। সেই ফকিরের দিয়ে থাকা সব ফুল কারো সন্দেহ হওয়ার আগেই আমাদের সমাধিতে ঢুকিয়ে পুঁতে দেওয়া হলো। সবাই ভাবলো আমার প্রেমিকা সুধার সঙ্গে আমার বিয়ে না হওয়ার কারণে আমি বিষ খেয়ে মরে যাই। এখন কি করতে হবে যে তোমাদের আত্মাটাকে শান্তি দেওয়া যায়? আমাদের বিয়ে হওয়া উচিত, আমরা স্বামী স্ত্রী হতে চাই। ও, এইটুকু? আমি এক্ষুনি তোমাদের বিয়ে দিচ্ছি। আমার বিয়ে কল্যাণের সাথে হয়েছে, এখন আমি তার স্ত্রী। যদি আমি এখন উপরের দুনিয়ায় যাই, তাহলে পরের জন্মেও আমি কল্যাণের বউই হই থাকবো। ও, 7টা পা চললে 7 জন্মের বন্ধন হবে, বুঝলাম। এরই মধ্যে বেড়াল ভূত আর নাটা ভূত ওখানে এলো। ঝুমরির বাক্স খুললো, তার মধ্যে ঝুমরি মঙ্গলসূত্র ছিল। কাকে তন্ত্র করলো আর কল্যাণকে ডাকলো। কল্যাণের আত্মা এসে ওই মঙ্গলসূত্রটা বার করে সুধার আত্মায় যখন পরিয়ে দেয়, কল্যাণ যখন জীবিত ছিল, সুধার গলায় যে মঙ্গলসূত্র বাঁধা ছিল ওটা কালো হয়ে পড়ে গেছিল। ঝুমরি মঙ্গলসূত্র বাঁধার মানে হচ্ছে যে 2 লোকের মাঝে বিবাহ বন্ধন ভেঙে গেল। যেই তাদের বিয়ে ভাঙলো, কল্যাণ আর সুধার আত্মা জ্যোতিতে বদলে গেল। কাকে আমি সুধার সঙ্গে কি করে বিয়ে করতে পারবো? সে তো জ্যোতি হয়ে গেছে, সে তো কিছুক্ষণই উপরে চলে যাবে। গাবরা জামান জো
মন্ত্র পড়ে সুধার আত্মা যেটা জ্যোতির মতন আকাশে চলে যাচ্ছিল, কাকে তাকে বেড়াল ভূতের মধ্যে প্রবেশ করিয়ে দিল। তোমার প্রতিশোধ পুরো করার জন্য রাগ আর দ্বেষ ছেড়ে তুমিও আত্মাও পরিণত হও। এরম বলার সাথে সাথে মাধব রাওয়ের প্রেতাত্মাও আত্মায় বদলে গেল। ওকে কাকি নাটা ভূতের মধ্যে প্রবেশ করিয়ে দিল। গ্রাম প্রধান বিয়ে করানোর পণ্ডিতকে নিয়ে আসে। বৈদিক মন্ত্রের সাথে বেড়াল ভূত আর নাটা ভূতের মধ্যে সুধা আর মাধব রাওয়ের বিয়ে হয়ে যায়। এইভাবে ওদের ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে কাকিকে নমস্কার করে ওদের আত্মা উধাও হয়ে যায়। জানা নেই কি হচ্ছে, ভূতেদের মধ্যে আত্মাদের প্রবেশ হচ্ছে আর আমি তাদের বিয়ে করাচ্ছি, বিচিত্র ব্যাপার। আর একটা ভূতকে তো দেখতেও পাচ্ছি না। যদি গ্রামবাসীরা জানতে পারলে আমি ভূতেদের বিয়ে করাচ্ছি তাহলে মারবে। সাহেব, গ্রাম প্রধান মশাই, আপনাকে আমি খুব সম্মান করি, তাই ভূতেদের আমি বিয়ে দেওয়াচ্ছি। দয়া করে গ্রামে এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না, জানতে পারলে আমার সম্মান যাবে। এরম বলে ওখান থেকে পালিয়ে যায়। বেড়াল ভূত আর নাটা ভূত আত্মাগুলো ওদের মধ্যে থেকে চলে যাওয়ার পর তারা সামান্য হয়ে যায়। বেড়াল ভূত গলায় মঙ্গলসূত্র দেখে, এ কি, আমার গলায় মঙ্গলসূত্র কোথা থেকে এলো? এটা একটা বড় গল্প, তোমরা চেঁচামেচি না করলে বলবো। সেই গল্পটা জানে কাকি, না জানার শুধু সে ভান করছে। সেই ঝুমরি মঙ্গলসূত্রর গল্পটা কি কাকি? মঙ্গলসূত্র দিয়ে মঙ্গলসূত্র ভাঙা বড়ই বিচিত্র লাগছে। এটা অনেক বড় গল্প, সময় আসলে জানাবো।